পাঠ পরিচিতি। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার বাবা মা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দুঃসম্পর্কীয় এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মী তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলায় নতুন সূর্যকে নিজে জ্বালানোর চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসার এক প্রবাসী পিতা আগমন হঠাৎ লক্ষ্য করে মনে করে একদিন তার বাবা ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এ ছিল পাঠ পরিচিতি। আর এটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমতাবোধ জাগ্রত করা। তারপরে দেখো লেখক পরিচিতি। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতায় পূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবনে মানুষের সংবেদনশীলতা, জ্ঞানবিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন। সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারতের উপাধি প্রদান করা হয় এবং 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি অনুশীলনীর সমাধান। প্রথমে দেওয়া আছে, দেখো, বহু নির্বাচনী প্রশ্ন। মিনুর সই কে ছিল? চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ, শুকতারা। মিনুর সই ছিল শুকতারা। মিনুর বাবা অনেক দূর দেশে গেছে। এখানে দূর দেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ইউরোপ, আমেরিকা, পরপার, আকাশ। এখানে হবে পরপার। উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। মায়ের ভালোবাসা পাওয়ার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতা থেকে ফটিকের মনকে আসন্ন করে। মামির অযত্ন ও অত্যাচার থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে মন কেঁদে ওঠে মামা বলে। মায়ের কাছে ফিরে যাওয়ার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীম পথে পাড়ি জমায়। উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি কেমন? আত্মীয়দের অনাদের অবহেলা, প্রিয়জনের প্রতি মমতাবোধ, প্রকৃতির প্রতি আকর্ষণ, শারীরিক অক্ষমতা। এটি হবে প্রিয়জনের প্রতি মমতাবোধ। উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য স্বাভাবিকতা জীবনের অপরিহার্য, প্রকৃতিই হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। এটি হবে প্রকৃতিই হলো আমাদের শ্রেষ্ঠ আশ্রয়, আর পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। উত্তর হবে গ নাম্বার। তারপরে আমাদের সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে, দেখো। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালামা বলে ডাকে। মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতি কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময়ই বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজে সে শান্তি খুঁজে পায়।
বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। এই ছিল উদ্দীপক। এখন আমাদের ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখো, মিনু কার বাড়িতে থাকতো? খ নম্বর, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বর, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতিতে হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখি। ক নম্বর প্রশ্ন ছিল যে মিনু কার বাড়িতে থাকতো? মিনু তার এক দুঃসম্পর্কের পিসেমশাইয়ের বাড়িতে থাকতো। খ, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝো? এটার উত্তর হবে, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ, কান, নাক, জিভ ও ত্বকের বাইরেও মানুষের তীক্ষ্ণ অনুভূতিকে বোঝানো হয়েছে। ছোট মেয়ে মিনু বোবা ও বধির, চিৎকার করে বললেও সে শুনতে পায়। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সে সব বুঝতে পারে। মিনু তীক্ষ্ণ অনুভূতি শক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস সৃষ্টি করে যে সাধারণের দ্বারা কষ্টসাধ্য। মিনুর এই অনুভূতি শক্তি ষষ্ঠ ইন্দ্রিয় বলতে বোঝানো হয়েছে। গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। অবস্থানগত দিক থেকে উদ্দীপকে বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। পৃথিবীতে ভালো মন্দ দুরকম মানুষেরই সংমিশ্রণ রয়েছে। ভালো মনের মানুষের অপরকে আপন করে নেয়, আর মন্দ মনের মানুষ আপনকেও সহজে পর করে দেয়। উদ্দীপকে বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। সালমা তার আত্মীয় নয়, কিন্তু বন্যাকে স্কুলে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়া বন্যার গুণে তিনি তাকে পরিবারের একজন সদস্য মনে করেন। অন্যদিকে মিনু গল্পে মিনু তার দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানা রকম কাজ করতে হয়। সেখানে বন্যার মতো মিনু পড়াশোনার সুযোগ পায়নি। মিনু ও বন্যার উভয়ের মধ্যে সংসারে কাজ করতে হয়, কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ সুবিধা পায় আর মিনু বাঞ্ছনার শিকার হয়। উভয়ের মাঝেই এই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানব জীবনের অপরিহার্য সম্পদ। শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, সেটা তার যাপিত জীবনযাপনের বিভিন্নভাবে ব্যবহার করতে হয়। উদ্দীপকে বন্যা ও মিনু গল্পে মিনু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে দিবা শাখার স্কুলে পড়াশোনা করে। সে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সুযোগ পেলেও বাইরের জগতে শিক্ষা পায়নি। অপরদিকে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করেছে। মিনু তার বাক প্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি শক্তি রয়েছে। সে অন্যের বাড়িতে কাজ করে। প্রকৃতি তার শিক্ষা গ্রহণের পাঠশালা। উদ্দীপকে বন্যার মতো মিনুর বন্ধুত্ব না হলেও প্রকৃতির মাঝে যে শিক্ষা ও সহচর্য খুঁজে নেয়। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, মন্তব্যটি যথার্থ। এই ছিল মিনু গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর।